তো আজ ছিল রেসেলমেনিয়া 41-এর আগে লাস্ট রয়ের এপিসোড, মানে বলা যেতে পারে আজকের র ছিল রেসেলমেনিয়ার গো হোম শো। তো আজকের রতে কি কি হলো সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তো ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. আজকের রকে শুরু করেছিল আমাদের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন অ্যান্ড দ্য রিং জেনারেল গান্থার, যেখানে গান্থারের ইন্টারভিউ নিচ্ছিল মাইকেল কোল। আর মাইকেল কোল আজকে গান্থারকে জাস্ট এই কথাটাই জিজ্ঞাসা করছিল যে রেসেলমেনিয়াকে নিয়ে সে কী ভাবছে, কারণ আগের বছর রেসেলমেনিয়ায় তো সে স্যামিজেনের কাছে হেরে গেছিল। আর এই প্রশ্ন করতেই মাইকেল কোলকে গান্থার সেখান থেকে সরিয়ে দেয়। আর তারপর যে উসোকে উদ্দেশ্য করে গান্থার আজকে এই কথাটাই বলে যে উসো যতই বলুক যে সে নাকি গান্থারকে ভয় পায় না, অ্যাকচুয়ালি যে উসো গান্থারকে ভয় পায়। আর যে উসো যতই নিজেকে কনফিডেন্ট দেখাক না কেন, আলটিমেটলি যে উসো কিছুই করতে পারবে না। রেসেলমেনিয়ায় যে উসো সেই হারতেই চলেছে গান্থারের কাছে। আর গান্থার এবার 4 নম্বর বার যে উসোকে হারাতে চলেছে। এর আগে অলরেডি 3 বার হারিয়ে দিয়েছে, আর এইবারও হারাতে চলেছে। আর যে উসো গান্থারকে বলেছিল যে যখন নাকি গান্থার জিমি উসোকে মারছিল তখন নাকি গান্থার কন্ট্রোলে ছিল না, কিন্তু যে উসোকে এসে একটা কথা বলতে চায় যে আজ অব্দি লাইফে সে কখনো নিজের উপর কন্ট্রোল হারায়নি। আর সে যখন জিমি উসোকে মারছিল সে পুরোপুরি কন্ট্রোলেই ছিল। জিমি উসোকে মারতে তার খুব ভালোই লাগছিল। আর রেসেলমেনিয়াতে সে যখন যে উসোকে হারিয়ে দেবে তখন সে তার মাকে প্রাউডলি বলবে যে আমি এই কাজটা করেছি, আর এইভাবেই সে তার চ্যাম্পিয়নশিপ রিটেন করে নেবে। তো এই বলেই গান্থার আর কি আজকে খুব রাগে একটা প্রোমো কাট করেছিল। আর তারপর দেখে মনে হচ্ছিল যে সে যতই বলুক যে সে নাকি নিজের উপর থেকে কন্ট্রোল হারায় না, কিন্তু আজকে তাকে একটু ফ্রাস্ট্রেটেড লাগছিল। আজকে দেখে মনে হচ্ছিল গান্থার কোথাও না কোথাও নিজের উপর একটুখানি কন্ট্রোল হারিয়ে ফেলছে। যাই হোক, তো এটা তো ছিল গান্থারের সোলো প্রোমো, কারণ এরপরে জেউসোর কোনো রকম কোনো ইন্টারফিয়ারেন্স হয়নি। কিন্তু জেউসো পরে রতে এসেছিল, যেখানে আজকে আবার জেউসোকে, মানে আগের সপ্তাহে যে সিরিয়াস জেউসোকে আমরা দেখতে পেয়েছিলাম, আজকে সেই জেউসো আবার যেন কোথাও না কোথাও হারিয়ে গেছিলো। কারণ আজকে জেউসো পুরো একটা চিল মুডে এসেছিলো, আবার সেই ইট ইট করছিল, সবার সাথে এঙ্গেজ হচ্ছিল। আর জেউসো আজকে বেসিক্যালি এটাই বলে যে সে এখন আর গান্থারকে ভয় পায় না, আর আলটিমেটলি রেসেলমেনিয়ায় গান্থারকে সে হারিয়ে নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হতে চলেছে। তো এই বলে আবার সবার সাথে ইট করতে করতে জেউসো আর কি চলে যায় সেখান থেকে। তো এই ছিল আজকে জেউসো আর গান্থারের ফাইনাল, যে আমরা বলতে পারি স্টোরি লাইনের সেট আপ বা ফাইনাল স্টোরি টেলিং। এবার দেখা যাক ডিরেক্ট এবার এদের রেসেলমেনিয়াতেই ম্যাচ হবে, তখনই দেখা যাবে অ্যাকচুয়ালি কে কার উপর ভারী পড়ে, আর আলটিমেটলি জেউসো গান্থারকেও ডিফিট করতে পারে কি না। তো এবার তোমরা বলো যে পুরো স্টোরি লাইনটা তোমাদের কেমন লেগেছে, কারণ আর তো এরপরে কিছু হবে বলে এদের মধ্যে মনে হয় না। এরপর ডিরেক্ট আমরা রেসেলমেনিয়াতেই এদের ম্যাচ দেখতে পাবো। তো এই পুরো স্টোরি লাইনটা নিয়ে তোমাদের মতামত কি, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই বলতে পারো। নেক্সট আমরা রে মিস্টেরিও ভার্সেস ক্রিড ব্রাদার্সের একটা মেম্বারের মধ্যে ম্যাচ দেখতে পেয়েছিলাম। এবার এই ম্যাচে আমরা দেখেছিলাম যে এলডব্লিউও আর ওই দিক থেকে আমেরিকান মেড ইন্টারফেয়ার করার চেষ্টা করছিল। তো একটা সময় রেফারি ফেড আপ হয়ে যায়, আর রেফারি বলে দেখ তোরা দুজনই, মানে দুটো টিমকেই বলে তোরা দুটো টিমই এখান থেকে বেরিয়ে যা। তো তাদেরকে সেখান থেকে বেরিয়ে যেতে হয়, আর আলটিমেটলি আমরা দেখি এই ম্যাচটা রে মিস্ট্রিও জিতে যায়। এবার রে মিস্ট্রিও 50 বছর বয়সে এরকম ম্যাচ ডেলিভার করছে, এটা তো নিজের মধ্যে একটা আশ্চর্য ব্যাপার। কিন্তু এই ম্যাচের শেষে আমরা দেখেছিলাম এল গ্র্যান্ডে আমেরিকানো এসে ইন্টারফেয়ার করার চেষ্টা করেছিল। যদিও তার ইন্টারফেয়ারেন্সে প্রথমে কোনো লাভ হয় না, কিন্তু তবু ইন্টারফেয়ার করার চেষ্টা করেছিল, যেহেতু রেসেলমেনিয়া তাদের মধ্যে ম্যাচ হতে চলেছে। তো তবু রে মিস্ট্রি এই ম্যাচটাকে জিতে যায়, কিন্তু এই ম্যাচটা জিতে যাওয়ার পর আমাদের এল গ্র্যান্ডে আমেরিকানো রে মিস্ট্রির উপর অ্যাটাক করে, আর আমরা বলতে পারি তারই আজকে আপার হ্যান্ড ছিল। এবার দেখা যাক রেসেলমেনিয়াতে এল গ্র্যান্ডে আমেরিকানো রে মিস্ট্রিওকে হারাতে পারে কিনা। আর এই এল গ্র্যান্ডে আমেরিকানো অ্যাকচুয়ালি চ্যাড গেবিল কিনা, এটা তো নিজের মধ্যেই একটা রহস্য। যদিও আমরা সবাই ভাবছি এটা চ্যাড গেবিল, কিন্তু কি হবে যদি এটা সত্যিই চ্যাড গেবিল না হয়। তো এইটা একটা বিশাল বড় স্টোরি লাইন হতে চলেছে। তো দেখা যাক রেসেলমেনিয়ায় আমরা কি দেখতে পাই। এই মানে আলটিমেটলি ম্যাচটা নিয়ে আমি যতটা এক্সাইটেড তার থেকে বেশি এক্সাইটেড হচ্ছে এই এল গ্র্যান্ডে আমেরিকানোর মুখোশের পেছনে অ্যাকচুয়ালি কে আছে। চ্যাড গেবিলই আছে, তো এটাই আমি দেখার জন্য মানে অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। নেক্সট আমরা এজে স্টাইলস ভার্সেস ক্যারিয়ান ক্রসের মধ্যে একটা ম্যাচ দেখেছিলাম। এবার এজে স্টাইলস ক্যারিয়ান ক্রসের সাথে কম্পিটি বা কেন করছে এটা তো নিজের মধ্যেই একটা রহস্য। কিন্তু এই ম্যাচে এজে স্টাইলস জিতে তো যায়, কিন্তু এই ম্যাচটা জেতার পর আমরা দেখতে পাই লোগান পল তাকে ইন্টারফেয়ার করে। আর লোগান পল তারপর নিজের একটা ভিডিও দেখায় যে লোগান পল একাধারে ইউটিউবার, একাধারে অ্যান্থ্রোপেনিয়ার, একাধারে বক্সার, একাধারে রেসলার, মানে সে কি সেই নিয়ে আর কি প্রশংসা করতে এসেছিল নিজের। কিন্তু তারপর সে এজে স্টাইলসকে বলে যে দেখ ভাই, তুইও জানিস তোর আর আমার ম্যাচ হচ্ছে একটা মানি ম্যাচ, আর এই যে আজকে তুই ক্যারিয়ান ক্রসের সাথে যেভাবে কম্পিট করলি
আমি এবার আমাদের ম্যাচের জন্য এক্সাইটেড। তখন এজি স্টাইলস বলে এতই যদি এক্সাইটেড তখন রাসেলমেনিয়া একটু আগেই চলে আসুক না কেন, আর তুই এখনই রিংয়ে চলে আয় তোর মধ্যে যদি দম থাকে। তো তারপর লোগান পল রিংয়ের দিকে আসতে যায়, কিন্তু তখন আমরা পেছন থেকে দেখি ক্যারিয়ান ক্রস আবার এজি স্টাইলসের উপর অ্যাটাক করে দেয়, ওদিক থেকে লোগান পলও অ্যাটাক করে দেয়। কিন্তু প্রথম দিকে আমরা দেখতে পাই যে এজি স্টাইলস দুজনকেই হ্যান্ডেল করে নিচ্ছিল, কিন্তু আলটিমেটলি এজি স্টাইলসের উপর নাম্বারস গেম ভারী পড়ে যায়, আর লোগান পল আজকে সুযোগ বুঝে এজি স্টাইলসের উপর অ্যাটাক করে, আর এজি স্টাইলসকে তার সেই ওয়ান লাকি পাঞ্চটাও মেরে দেয়। মানে বেসিক্যালি আজকে লোগান পলের আপার হ্যান্ড থাকে এজি স্টাইলসের উপর। এবার দেখা যাক রাসেলমেনিয়া এদের মধ্যে কী হয়, কারণ আমরা তো ডাব্লিউডাব্লিউ একটা থিওরি দেখেছি যাদের আপার হ্যান্ড থাকে গো হোম শোতে, মানে মেন শোতে গিয়ে তাদের ভাগ্যে একটুখানি মানে অন্ধকার নেমে আসে। এবার দেখা যাক এজি স্টাইলস আর লোগান পলের মধ্যে কী হয়। কিন্তু এই ম্যাচটার জন্য তোমরা কতটা এক্সাইটেড কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই বলো। বক্সকে আমি বাগস বললাম, বাবা। এছাড়া আমরা ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য যে ফেটাল 4-ওয়ে ম্যাচটা দেখতে পাবো, সেই ম্যাচের দুই কন্টেস্টেন্টের মধ্যে মানে আমাদের পেন্টা আর ফিন বেলারের মধ্যে আমরা আজকে একটা ম্যাচ দেখতে পাই। এবার এই ম্যাচটা শুরু হওয়ার আগে আমরা দেখতে পাই ব্যাক স্টেজে আমাদের ব্রন ব্রিকারের উপর পুরো জাজমেন্ট ডে মিলে অ্যাটাক করে দেয়, যার ফলে ব্রন ব্রিকারের অবস্থা তো খারাপ হয়ে যায়, কিন্তু তারপর পেন্টা আর ফিন বেলারের এন্ট্রি হয়, আর তারপর তাদের মধ্যে ম্যাচটা শুরু হয়। এবার এই ম্যাচটা প্রথম দিকে দুর্দান্ত চলছিল, কিন্তু এই ম্যাচের কোনো ক্লিন রেজাল্টই আসে না। কারণ আমরা দেখতে পাই এই ম্যাচের মাঝখানে যখন দেখে মনে হয় যে ফিন বেলার বা পেন্টার মধ্যে কেউ একজন জিতে যাবে, আর ফিন বেলারই বলতে গেলে তখন আপার হ্যান্ড ছিল, কিন্তু সেই সময় আমরা শুনতে পাই সাইরেন, আর এই সাইরেন ছিল ব্রন ব্রিকারের। তো ব্রন ব্রিকার সেখানে আসে, ফিন বেলার কাল্লিতোকে বলে যা ওকে সামলে নে, কিন্তু কাল্লিতোর মনে পড়ে যায় আগের সপ্তাহে ব্রন ব্রিকার তাকে কীভাবে স্পিয়ার মেরেছিল, আর আজকেও কাল্লিতো প্রায় সেম পজিশনেই ছিল। তো কাল্লিতো আর সেই রিস্ক নেয় না, সে আর ব্রন ব্রিকারের দিকে না গিয়ে আজকে রিংয়ে চলে যায়, আর সেই সুযোগে আমাদের ব্রন ব্রিকার রিংয়ে এসে আমাদের ফিন বেলারের উপরই অ্যাটাক করে দেয়। তো যেহেতু ব্রন ব্রিকার ফিন বেলারের উপর অ্যাটাক করে দিয়েছিল, তো এই ম্যাচটা মানে ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে শেষ হয়ে যায়। আর এই ম্যাচটা ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে শেষ হয়ে যাওয়ার পর আমরা দেখতে পাই যে ব্রন ব্রিকার প্রথম দিকে মানে সবার উপর অ্যাটাক করে, কিন্তু আমাদের ওই দিক থেকে ডমিনিক মিস্ট্রিও এসে আমাদের ব্রন ব্রিকারকে আটকে দেয়। তারপর ডমিনিক আর কাল্লিতো মিলে ব্রন ব্রিকারের উপর অ্যাটাক করতে থাকে, কিন্তু তারপর ব্রন ব্রিকার তাদের দুজনকে দিয়ে দেয় একটা ডাবল স্পিয়ার। তো সেই স্পিয়ারটা দেওয়ার পর তাদের দুজনের খেলা তো শেষ হয়ে যায়। তারপর ব্রন ব্রিকারের নজর যায় পেন্টার দিকে, আর পেন্টাকে ব্রন ব্রিকার একটা স্পিয়ার মারতে যায়, কিন্তু পেন্টা তারপর কামব্যাক করে, আর পেন্টা উল্টে ব্রন ব্রিকারের উপরেই অ্যাটাক করে দেয়, আর তারপর তিনজনকে রিংয়ের বাইরে বের করে রিংয়ের বাইরে সেটা ডাইভ মারে। তো এইভাবে আর কি আজকে পেন্টারও অপার হ্যান্ড থাকে, আর ওই দিক থেকে ফিন বেলার দূর থেকে দাঁড়িয়ে সব কিছু দেখতে থাকে। তো এইভাবে আজকে এই ম্যাচটার ফাইনাল বিল্ড আপ করা হয়েছে। এবার দেখা যাক রাসেলমেনিয়া এদের মধ্যে কে আমাদের ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়ে বেরোতে পারে, বা ব্রন ব্রিকার তার চ্যাম্পিয়নশিপ রিটেন রাখতে পারে কি না। ফাইনালি এবার তোমরা যেটার জন্য অপেক্ষা করছো সেই সেগমেন্টে আসি, মানে রয়ের মেন ইভেন্টে আসি। তো আজকে পুরো জুড়ে আমরা দেখতে পাই পল হেমন অপেক্ষা করছে। কার জন্য অপেক্ষা করছে? আমাদের ওটিসির জন্য অপেক্ষা করছে, কারণ সে এখনও রতে আসেনি। আর রোমান রিংসকে কেউ কিছু বলে না, রোমান রিংস প্রত্যেক দিন স্ম্যাকডাউন হোক হোক প্রত্যেক জায়গায় দেরি করে ঢোকে। তো আলাদা লেভেলেরই ওরা, মানে কাজে আসছে নিজের সময় মতো, মানে এর থেকে বেশি আর লাইফে কী চাই। যাই হোক, তো পুরো জুড়ে আমাদের পল হেমন অপেক্ষা করে, কিন্তু যেই মুহূর্তে রোমান রিংস আসতে যাবে সেই মুহূর্তে পল হেমনের পাশে এসে বসে পড়ে সিএম পাঙ্ক। আর তারপর সিএম পাঙ্ক বলে যে লুক ইন মাই আইস, হোয়াট ডু ইউ সি? তখন পল হেমন বলে দ্য কাল্ট অফ পার্সোনালিটি। বলে না 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 না, ইউ সি আ বেস্ট ফ্রেন্ড, মানে তুমি একটা বেস্ট ফ্রেন্ডকে দেখতে পাচ্ছ যে তোমার জন্য সব কিছু করতে পারে। আর এই সব কথা যখন আমাদের সিএম পাঙ্ক পল হেমনকে বলছিল, সেই সময় সেখানে রোমান রিংস চলে আসে। তো রোমান রিংস সেটা দেখে ভাবে যে বাহ, ভালোই চলছে এদের মধ্যে। এবার পল হেমন ফেসে যায় যে এবার সে কার দিকে যাবে, একদিকে সিএম পাঙ্ক আর একদিকে রোমান রিংস। এবার সে তো রোমান রিংসকে ডাকতে থাকে, রোমান রিংসের পেছন পেছন চলতে থাকে, কিন্তু রোমান রিংস আজকে পল হেমনকে কোনো পাত্তাই দেয় না। তো আমরা দেখতে পাই রোমান রিংসের এন্ট্রেন্স হয়, গ্র্যান্ড এন্ট্রেন্স হয়, অনেক বাজি ফাটে, আর পেছন পেছন পল হেমনও আসে, কিন্তু পল হেমনকে কোনোভাবেই আজকে রোমান রিংস পাত্তা দিচ্ছিল না। এমনকি রিংয়ে গিয়ে পল হেমনের হাত থেকে রোমান রিংস মাইকটাও নেয় না। তো যাই হোক, তারপর রোমান রিংস নিজের মতো করে মাইক নিয়ে সবাইকে বলে অ্যাকনলেজ করতে, আর তারপর ক্রাউডের সাথে রোমান রিংস কথা বলে। ক্রাউডকে রোমান রিংস বলে যে ক্রাউড রোমান রিংসকে পছন্দ করে, ক্রাউড ওটিসিকে অ্যাকনলেজ করে। আর রোমান রিংস এটা জানে যে এই যে ক্রাউড বসে আছে তারা কখনো রোমান রিংসের সাথে বিট্রায়াল করবে না, কিন্তু একজন আছে যে ওটিসির সাথে বিট্রায়াল করেছে। আর তারপর সে ক্রাউডকে জিজ্ঞাসা করে, তোমরা তো আশা করি গেস করতে পারছো সেটাকে। তারপর রোমান রিংস পল হেমনকে জিজ্ঞাসা করে ওয়াইজ ম্যান হোয়াই, মানে কেন? তো তখন পুরো ক্রাউড পল হেমনের নামে বাজে বাজে চ্যান্ট করতে থাকে, কিন্তু তখন রোমান রিংস বলে যে আমার মনে হয় ওয়াইজ ম্যান কানে একটু কম শোনে, তো তোমরা একটু জোরে জোরে চ্যান্ট করো। তো সবাই তখন আবার পল হেমনের নামে বাজে বাজে চ্যান্ট করতে থাকে। তো তখন আমরা দেখতে পাই পল হেমন রোমান রিংসকে এক্সপ্লেন করে যে মাই ট্রাইবাল চিফ, এটা কোনো বিট্রায়াল ছিল না,
আমি একটা ফেভার দিচ্ছি একজনকে, যেটা কিনা ও করতাম সিএম পাঙ্কের কাছে। তো তখন রোমান রিংস বলে যে দেখ ভাই, না তো আমি সার্ভাইভার সিরিজে সিএম পাঙ্কের সাহায্য চেয়েছিলাম, না তো আমি তোকে বলেছিলাম যে তুই সিএম পাঙ্ককে নিয়ে আয়, তো তোর এই কাজের জন্য আমি কেন ভুগবো, আর আমি কেন তোর এই ফেভারটার জন্য কষ্ট পাবো। তাছাড়া রোমান রিংস পল হেমনকে এই কথাও বলেছিল যে তুই যদি সত্যি কারো কাছে কোনো ফেভার করে থাকিস তাহলে সেটা হলাম আমি, কিন্তু আমি তো তোর কাছে কোনোদিন কোনো ফেভার চাইনি। তো এই সব কথা হতে হতে সেখানে চলে আসে সেথ ফ্রিকিন রলেন্স। আর সেথ রলেন্স ইন্টারফেয়ার করে এই যে ফেভারের মোমেন্টটা চলছিল সেটাকে আরও ভালো মতো এক্সপ্লেন করে। তো সেথ রলেন্স রোমান রিংসকে বলে যে দেখ রোমান, একটা জিনিস মনে রাখবি যে এই যে ফেভার জিনিসটা, এটা কেউ কখনো নিজের ইচ্ছায় করে না। যেমন আগের সপ্তাহে রতে আমি পল হেমনকে স্টম্প মারিনি, যদিও আমি মারতে পারতাম, কিন্তু আমি মারিনি, যার ফলে আমিও পল হেমনের কাছে একটা ফেভার করি। এবার এটা পল হেমনের ব্যাপার যে সে সেটা আমাকে দেবে কি দেবে না। এবার পল হেমন যেটা সিএম পাঙ্ককে দিচ্ছে সেটা কোনো ফেভার না, কারণ কখনো কারো সাইডে থাকা কোনো ফেভার হতে পারে না। কেউ যদি কারো সাইডে থাকতে চায় তাহলে সে সেটা নিজের ইচ্ছায় থাকে, আর পল হেমন নিজের ইচ্ছায় তোকে ছেড়ে সিএম পাঙ্কের সাইডে গেছে, কারণ পল হেমন এটা চায়, এটা পল হেমনের ডিসিশন ছিল। তো এটা কোনো রকম কোনো ফেভার করছে না সে সিএম পাঙ্ককে। তো পল হেমন ভাবে যে রোমান রিংস তো এসব কিছু বিশ্বাস করবে না। তো রোমান রিংস তখন সেথ রলিন্সের কথাটাকে একটু মন দিয়ে ভাবে, আর তারপর রোমান রিংস পল হেমনের দিকে ঘুরে তাকিয়ে বলে যে ওয়াইজ ম্যান, হি ইজ রাইট, মানে সেথ রলিন্স যেটা বলেছে সেটা একদম ঠিক বলেছে। তুই তোর সাইড চুজ করেছিস, তোর যেটা ভালো মনে হয়েছে তুই সেটা করেছিস, আর এবার আমার যেটা ভালো মনে হয় আমি সেটা করব। এই বলে আমাদের রোমান রিংস সেথ রলিন্সের উপর অ্যাটাক করে দেয়, মানে একটা জোরে ঘুষি মারে সেথ রলিন্সকে, আর তারপর সেথ রলিন্সকে মেরে ধরে রিং থেকে বের করে দেয়। আর তারপর পল হেমন তো বিশাল আনন্দ পায়, আর পল হেমন মাইকে বলে আই অ্যাকনলেজ ইউ মাই ট্রাইবাল চিফ। কিন্তু আজকে পল হেমনকেও রোমান রিংস ছাড়ে না, পল হেমনকেও তারপর রিংয়ের মধ্যে ফেলে দেয় রোমান রিংস। আর তারপর দেখে মনে হয় এবার রোমান রিংস পল হেমনের উপরও অ্যাটাক করতে যাবে, কিন্তু তখন পল হেমনকে বাঁচাতে চলে আসে তার বেস্ট ফ্রেন্ড, বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, সিএম পাঙ্ক। আর তারপর সিএম পাঙ্ক এসে সবার প্রথমে রোমান রিংসের উপর অ্যাটাক করে রোমান রিংসকে রিং থেকে বাইরে বের করে দেয়, আর তারপর সে পল হেমনকে সাহায্য করতে যায়। আর এই সুযোগে রোমান রিংস কামব্যাক করে, আর তারপর উঠে সিএম পাঙ্ককে দিয়ে দেয় একটা স্পিয়ার। আর স্পিয়ার দেওয়ার পর রোমান রিংস আবার পল হেমনের দিকে যায়, আর তারপর সিএম পাঙ্কের উপর অ্যাটাক কন্টিনিউ করে। কিন্তু সেই সময় আমরা দেখতে পাই ওই দিক থেকে সেথ রলিন্সও কামব্যাক করে একটা চিয়ারের সাথে, আর এসে পুরো শিল্ডের স্টাইলে রোমান রিংসের পিঠে একটা চিয়ার শট মারে। আর শুধু তাই নয়, সে সিএম পাঙ্কের উপরও চিয়ার শট মারে, তারপর দুজনকে ফেলে রাখে পল হেমনের মুখে। মানে মানে পল হেমন পুরো অবাক হয়ে যায় যে এটা কী হচ্ছে। আর সেথ রলিন্সের আজকে আপার হ্যান্ড ছিল। তো রেসলমেনিয়ার গো হোম শোতে লাস্ট রতে সেথ রলিন্সের আপার হ্যান্ড দেখিয়েছে ডাব্লিউডাব্লিউই। এবার দেখা যাক আলটিমেটলি এদের ফেস অফ এবার হবে ডিরেক্ট রেসলমেনিয়াতে। তো রেসলমেনিয়ার মেইন ইভেন্ট এবার কী হয় সেটাই এবার দেখার বিষয় হবে। কিন্তু আপাতত আজকে রয়ের এপিসোড এটাই ছিল। এবার তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা তো অবশ্যই এটা লাইক করে দিয়ে যাও। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যাও। আর যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে যাও তাহলে তার লিঙ্ক পেয়ে যাবে তোমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, তো সেখান থেকে তোমরা ফলো করে আসতে পারো। আর এমনিও আজকে এই চ্যানেলে আরেকটা ভিডিও আসবে র্যান্ডি অর্টন রিলেটেড, তো সেটার জন্য অপেক্ষা করো। আর সেটার নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।